নমস্কার, আপনারা দেখছেন ভাব্য ভাবছি। আমি হলাম প্রশ্নতাত্ত্বিক। আমার কাজ মগজ খুঁড়ে বিভিন্ন লুপ্ত সুপ্ত গুপ্ত প্রশ্ন বের করে আনা। এবং আজকে আমি আমার প্রশ্নবিচিত্রা নিয়ে হাজির হয়েছি একজন অত্যন্ত জনপ্রিয় দাদার কাছে, যিনি সুজয়দা এবং বাবাইদার মতো অত্যন্ত জনপ্রিয়। কিন্তু তার জনপ্রিয়তার কারণ প্রেম নয়, বরং তার বাচনশৈলী এবং তার রাজনৈতিক চেতনা। আমাদের সঙ্গে আজকে আছেন এসএফআই এর রাজ্য সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য। প্রথমেই সৃজনদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ইন্টেলেকচুয়াল আড্ডা, ভাবছি উইথ সৃজন ভট্টাচার্য। আচ্ছা সৃজনদা, তুমি তো বহু বছর ধরে বামপন্থী রাজনীতি করছো, তার সাথে যুক্ত আছো। তো আমার প্রথম প্রশ্ন তোমার কাছে, ধরো একটি 7-8-এর বাচ্চা ছেলে, যার বয়স ওই 13 বা 14 বছর, সে তো ধরো তোমার কাছে এলো, এসে বললো দাদা আমাকে বামপন্থাটা একটু বুঝিয়ে দাও। তো সেই বাচ্চা ছেলেটিকে বা মেয়েটিকে তুমি বামপন্থাটা বোঝাবে কীভাবে? এই যে ও বাড়ি থেকে বেরিয়ে আমার কাছে আসবে, এই আসার পথে রাস্তায় ও ডান পাশে বা পাশে এমন অনেক কিছু দেখতে পাবে বাচ্চা ছেলেটি বা মেয়েটি, যেটা ওর পছন্দ হবে না। আমাদের আশেপাশে এরকম আমরা প্রত্যেকেই এমন অনেক কিছু ঘটে চলে যা আমাদের পছন্দ হয় না, আমাদের ভালো লাগে না। এখন কথা হচ্ছে যে যদি কিছু ভালো না লাগে তাহলে সেটাকে ডিল করার দুটো রাস্তা আছে। এক হচ্ছে যে তুমি মেনে নাও, এই বোধহয় এরকম একটা কথা রঙ দে বসন্তীতে ছিল, আর না হলে কদম উঠাও উসে বদল নেই। তো যদি পাল্টাতে হয় তাহলে খোঁজ করতে হবে যে পাল্টাবো কোন পথে, কিভাবে পাল্টাবো। আমি ওই ছোট ছেলেটি বা মেয়েটি যে আসবে আমার কাছে, আমি তাকে খালি এইটুকুই বলবো যে এখনো পর্যন্ত মানুষের ইতিহাসে আমার চারপাশটাকে আরও সুন্দর কিছুর দিকে পাল্টানোর সবচেয়ে পরীক্ষিত রাস্তাটা মার্ক্সবাদ, সবচেয়ে পরীক্ষিত রাস্তাটা সমাজতন্ত্র, সবচেয়ে পরীক্ষিত রাস্তাটা বামপন্থীরা যে কথাগুলো বলে সেই কথাগুলি। সুতরাং তুমি যদি আশপাশটাকে পাল্টাতে চাও ফর দ্য বেটার, আরও সুন্দর একটা সমাজের দিকে নিজে এগোতে চাও, তোমার পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে তোমার বামপন্থার সাথে থাকা ছাড়া উপায় নেই। এটুকুই খুব সহজ করে বলতে গেলে আমি বলতে পারি। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তোমার কাছে নেতা শব্দটার ডেফিনেশন কি? তুমি নেতা শব্দটাকে কীভাবে সংজ্ঞায়িত করবে? আমি অনেকদিন আগে একটা কোথাও দেখেছিলাম যে একজন বস, সে তার আশেপাশের লোকেদের বলে গো, আর একজন লিডার সে বলে লেটস গো। আমার কাছে খুব ছোট্ট সংজ্ঞা এটাই। ধরো একটা বাচ্চা ছেলে বা ওই ছেলেটা বা ওই মেয়েটাই, সে যদি মনে করে আমি ডাক্তার হতে চাই, ডাক্তার হব কীভাবে, তার কাছে স্পষ্ট স্টেপস আছে। মাধ্যমিকে ভালো রেজাল্ট করো, এইচএসের পর জয়েন দাও, এমবিবিএস, এমডি। কিন্তু সে যদি মনে করে আমি নেতা হব, তার কাছে এই ক্রোনোলজিটা ক্লিয়ার না, যে নেতা হওয়ার জন্য যে ক্রোনোলজিটা ফলো করতে হয় বা যে স্টেপস আছে, তুমি যদি সেই ক্রোনোলজিটা একটু তাকে বুঝিয়ে দাও। না, আমি অমিত শাহ নই, আমি ক্রোনোলজি বোঝানো আমার পক্ষে কঠিন। কিন্তু আমি খালি যেটা বলতে পারি যে দেখো, নেতা হওয়া এরকম কোনো কাট টু সাইজ ফর্মুলা নেই, এরকম কোনো 1, 2, 3, 4-এর গল্প নেই। আর আমরা যারা রাজনৈতিক কর্মী, আমি বললাম তোমায় ঠিকই, কিন্তু কোথাও কেউ যদি গিয়ে ডাকে, কেউ যদি বলে ওই দেখো ও নেতা, আমার ভীষণ অস্বস্তি হয়। কারণ আমরা এইভাবে দেখতে চাই, দেখতে ভালোবাসি যে আমরা রাজনৈতিক কর্মী, আমরা আমাদের মতো বিভিন্ন জায়গায় কাজ করছি। ওই ছেলেটি বা মেয়েটিকে আমি করতে চাইবো, ওকে আমি আকৃষ্ট করতে চাইবো রাজনীতি করার প্রতি। যদিও রাজনীতি না করলে, রাজনীতি করলো মানে সে একটা বিরাট দয়া করে দিচ্ছে, মহান ব্যাপার। আর রাজনীতি করলো না মানে সে হেলাছেদ্দা করার ব্যাপার, তা না। এভরিওয়ান ক্যান কন্ট্রিবিউট ইন হিজ অর হার ওন ওয়ে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, যিনি জমাদারের কাজ করেন, যিনি রোজ সকালে বাড়ির সামনে এসে ময়লা তোলেন, প্রত্যেকে নিজের মতো করে সমাজে কন্ট্রিবিউট করছে। আমরা যারা রাজনীতিকে কাজ হিসেবে বেছে নিয়েছি, আমরাও এইভাবে দেখি যে জাস্ট লাইক এনি আদার জব, এটাও একটা কাজ যেটা হয়তো আরেকটু বেশি অংশের মানুষকে সাফিসিয়েন্টলি তাদের জীবনে পরিবর্তন ঘটানোর জন্য এফেক্টিভ হতে পারে। একজন ডাক্তার, তিনি 100 জনের উপকার করতে পারবেন। একজন রাজনীতিবিদ, তিনি তার নীতি প্রণয়নের মাধ্যমে একসাথে 1 কোটি মানুষের উপকার করতে পারবেন। আমি ওই ছেলেটি বা মেয়েটিকে বলবো যে বাবা, তুমি রাজনীতি যদি করতে চাও, মাস্ট পড়াশোনা করো, পড়াশোনা করো। তুমি যে রাজনীতিই করো সেই রাজনীতির পড়াশোনা,
কাউন্টার ভিউগুলো সেগুলো সম্পর্কে একটা জানা বোঝা তৈরি করা। কারণ দেখো ভাই, আমি আলটিমেটলি বলি যে রাজনীতি করা মানে তো আসলে আমি আমার ভাবনা অনুযায়ী সমাজে হস্তক্ষেপ করতে চাইছি, সমাজে ইন্টারভেন করতে চাইছি, আমি কিভাবে পাল্টাতে চাই তার ভিত্তিতে। আমায় যদি আমার আশপাশটা সম্পর্কে একটা বোঝাপড়া তৈরি করতে হয়, আমার মনে আমার পড়াশোনা, আমার মানুষের সাথে রেগুলারলি মেশা, আমার বাস্তব জীবন থেকে অভিজ্ঞতা আহরণ করা, অর্জন করা, এগুলো ভীষণভাবে দরকার। নেতা হবে কি হবে না এটা খুবই মেটেরিয়াল প্রশ্ন, এই প্রশ্নের পিছনে ছুটলে বরং গাড্ডায় পড়ে যাবে, অসুবিধা নেই। রাজনীতিতে ইন্টারেস্টেড হওয়া, আমি প্রত্যেক সবাইকে বলি যে যারা রাজনীতি করতে চায়ও না বা সেই অর্থে আমি অ্যাপলিটিক্যাল এটা বলতে পারলে খুব গর্বিত হয়, আমি তাদেরকেও গিয়ে অনুরোধ করি যে আর যাই করো বাবা, খবরের কাগজটুকু পড়ো, খবরের কাগজের প্রথম পাতাটা পড়ো, তোমার মনের জানলা খুলবে, খালি পেজ 3 পড়ে ছেড়ে দিও না। এটুকুই আমি এই ছেলেটি বা মেয়েটিকেও বলবো। আচ্ছা, তোমার এই অ্যাপলিটিক্যাল কনটেক্সট থেকে তোমার জন্য একটা প্রশ্ন আনছি, সেটা হচ্ছে কোনো একটা ইডিওলজির সব কিছু ঠিক আর কোনো একটা ইডিওলজির সব কিছু ভুল, এটা কি সম্ভব? আইডিওলজির ঠিক ভুলের প্রশ্ন তো এইভাবে না। দেখো, ঠিক ভুল খুব আপেক্ষিক শব্দ। আমার কাছে যেটা ঠিক, নরেন্দ্র মোদীর কাছে সেটা ভুল। এই যে তানিষ্কের অ্যাডটা নিয়ে যা করছে আরএসএস এর লোকেরা, ওদের মধ্যে কিছু লোক আছে যারা মনে করে যে ওটাই ঠিক, আমরা উল্টো দিকে দাঁড়িয়ে মনে করি যে ওটা ভুল, ওটা ভারতবর্ষের পক্ষে অবৈজ্ঞানিক, ওরা যেভাবে মানুষের মধ্যে বিভেদ ঘটাতে চাইছে। সুতরাং আমি ঠিক ভুলের দিকে যেতে চাইছি না, আমি এইটুকু বলতে পারি তোমাকে যে কোনটা পরীক্ষিত, ট্রায়াল অ্যান্ড এরার করে মানুষের এগিয়ে চলার লড়াইতে, মানুষ সভ্যতার এগোনোর লড়াইতে কোনটা কাজে লাগবে, কোনটা কাজে লাগবে না, যেটা কাজে লাগবে সেটার ইমপ্লিমেন্টেশনে যদি 4টে ভুলও হয়, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আমার সেই আইডিওলজির পাশেই থাকা উচিত। ধরো কার্ল মার্কসের পর তোমরা বললে মার্ক্সপন্থীয় চিন্তাধারা যেটা সব থেকে বেশি ওয়েল টেস্টেড। ধরো এই বক্তব্যটাকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, কার্ল মার্কসের পর অনেক তাবড় বামপন্থী চিন্তাবিদরা এসেছেন, তাদের থিওরি দিয়েছেন যেগুলো ওয়েল টেস্টেড। আমাকে যদি নাম বলতে হয়, আমি গ্যামস্কির নাম বলবো, আলথুজারের নাম বলবো, আরও এরকম অনেক চিন্তাবিদ আছেন, নর্থ অফ ফায়ার মেবি। কিন্তু এই যে যারা চিরচরিত বামপন্থীরা, তারা এখনও কেন মার্ক্সেই আটকে আছে? মার্ক্সের ধারাটাকেই কেন কেন আমি বলবো না যে তুমি গ্লাসকিপ পড়োনি, মাছিয়েছি। আমি কেন বলবো না তুমি আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস পড়োনি? পড়া উচিত, কিন্তু এই মার্ক্সেই কেন আটকে আছে? দেখো, মার্কসিজম প্রথমত ডগমা নয়, মার্ক্সে আটকে থাকার কিছু নয়। কার্ল মার্কস আমাদের সকলকে যেটা দিয়েছেন সেটা হলো একটা দেখার চোখ। কার্ল মার্কস আমাদের প্রত্যেককে, যে শ্রোতা বন্ধুরা আছেন আমি তাদেরও বলবো যে এরকম বিষয় না ধরতক্তা মার পেরেক। কার্ল মার্কস আমাদের প্রত্যেককে কিভাবে দেখতে হবে এটা শিখিয়েছেন সমাজটাকে। তারপরে সেই দৃষ্টিভঙ্গিকে আরও এনরিচ করা, আরও পল্লবিত করা, আরও বিকশিত করা, লেনিন, মাও, গ্রামশি, আলথুজার, তুমি আরও অনেকে যাদের নাম বলবে, স্ট্যালিন থেকে শুরু করে অনেক মানুষ তার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে করতে গিয়ে কিছু আটকেছেন, আবার আরেকটু নতুন কিভাবে দেখা যায় চেষ্টা করেছেন। এরকম বিষয় না যে মার্কস ভার্সাস গ্রামশি, এনারা কেউ সেটা মনে করেন। মার্কস যেভাবে দেখতে শিখিয়েছেন সেইভাবে যদি আজকে আমাদের আলোচনা করার জায়গা থাকে, খুব আমি আলোচনা করতে পারি যদি তোমরা বোর না হও। কিন্তু কথা হচ্ছে যে মার্কস আসলে আমাদের একটা দেখার ভঙ্গি শিখিয়েছেন। আমি যে জায়গাটা বোঝাতে চাইছি, সেই দেখার ভঙ্গিমাটাকে ব্যবহার করে আরও অনেকে সমাজকে ইন্টারপ্রেট করার চেষ্টা করেছেন। নতুন নতুন প্রবলেম, যে প্রবলেমগুলো মার্কস অ্যাড্রেস করে যাননি কিন্তু তারা অ্যাড্রেস করেছেন পরবর্তীকালে, করে তারা আস্তে আস্তে এইভাবে লিখেছেন। তাদের সাজেশান, তাদের থিওরাইজেশন নিয়ে বাস্তবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা হয়েছে। কোথাও ভুল হয়েছে, কোথাও ঠিক হয়েছে, অনেক বিতর্ক আছে। এই প্রশ্নটা এইভাবে দেখা ঠিক হবে না যে মার্কসে আটকে গেলেন কেন। মার্কস আমাদের কোথাও বলেননি যে বাবা আমি ঠাকুর, আমার ছবিতে মালা ঝুলিয়ে হচ্ছে যে, এবং আর কোনো দেবতাকে বাতাসা দেওয়া যাবে না, আমাকেই দিতে হবে, এরকম মার্কস কোথাও বলেন। ইটস বেসিক্যালি আমাদের দেখতে শিখিয়েছেন। সুতরাং এই প্রশ্নটা তোমার হচ্ছে যে আমার মনে হয় আরেকটু অন্যভাবে দেখলে ভালো। একদম একদম। আচ্ছা, ফেমিনিজম, ঠিক আছে, আমরা ফেমিনিজম নিয়ে আলোচনা করতে করতে অনেক সময় বলি যে ফেমিনিজম একটা লেভেলের পর টক্সিক হয়ে পড়ছে। তখন আমরা বলি না ভাই, এটা কিন্তু ফেমিনিজম হচ্ছে না, টক্সিক ফেমিনিজম হয়ে যাচ্ছে।
একটুখানি সামলাও। ব্যাপারটা তো মার্কসিজম বা মার্ক্সীয় রাজনীতি তোমার মধ্যে কখন টক্সিক হয়ে পড়ে, বা আদৌ কি টক্সিক হয়ে পড়ে? আমি এটাই বলছি যে এটাকে যদি তুমি আসলে একটা ডগমা হিসেবে দেখো না, একটা বদ্ধ জলাশয় হিসেবে দেখো, উনি বইতে যাহা যাহা বলিয়া গিয়াছিলেন সেগুলোই হচ্ছে আমাদের, একটা দাড়ি কমা এদিক ওদিক করা যাবে না, না উনি বইতে এরকমভাবে বলে যাননি, বা ওনার লেখার ওপর ভিত্তি করে পরবর্তীতে যা ইন্টারপ্রিটেশনস হয়েছে এটা বদ্ধ জলাশয়ের প্রশ্ন নয়। আমি আবার বলছি, মার্কসিজমকে তুমি যদি মার্কস কি মার্কস সমাজ কিভাবে চলে, বিজ্ঞান কিভাবে চলে, পৃথিবী কিভাবে চলে, তার কিছু বেসিক সূত্র আমাদের ধরিয়ে দিয়ে গেছিলেন। দ্বন্দ্বের ভিত্তিতে তার আরও তার আরও আন্ডারলাইন কতগুলো কথা আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। তুমি যদি ওই দেখার চোখটা তোমার যদি সেইভাবে তুমি দেখতে শিখতে পারো, এই যে তোমার সাথে আমি কথা বলছি এখন, তুমি আমাকে যে প্রশ্নগুলো করছো, আমার যদি ইউনিলিনিয়ারভাবে মনে হয় যে বেটা নন মার্কসিস্ট কথা বলছে, আমি ওর সাথে কথা বলবো না, আমার এক্ষুনি ওকে ঘুষি মারতে হবে, তাহলে আমি ভুল করছি। আমি যদি ডায়ালেকটিক্যালি দেখি, আচ্ছা ও যে প্রশ্ন করছে তার এই একটা ইন্টারপ্রিটেশন হতে পারে, এই একটা ইন্টারপ্রিটেশন হতে পারে, আমার উত্তরটাও সবটাকে ক্লাব করে নিয়ে এটা যদি হয়, তাহলে দাঁড়িয়ে আমার মনে হয় না যে মার্কসিজম কোথাও কোনোদিন টক্সিক হতে পারে, কোনো অবস্থাতেই। মার্কসিজমের ইমপ্লিমেন্টেশন, মার্কসিস্ট আউটলুকের ইমপ্লিমেন্টেশন, মার্কসিস্ট আউটলুককে বেস করে রাষ্ট্র চালানো, সমাজ চালানোর প্রশ্নে যে যে এক্সপেরিমেন্টগুলো করা হয়েছে, সোভিয়েত ইউনিয়নের মতো এক্সপেরিমেন্ট বিরাট সাফল্য দিয়ে তারপরে আলটিমেটলি দাঁড়ায়নি। চীনের এক্সপেরিমেন্ট যেভাবে শুরু হয়েছিল মাঝপথে কিছুটা পথ পাল্টাতে হয়েছে। প্রতিটা ক্ষেত্রে এই ধরনের অনেক ফ্রিকশন, ঘর্ষণের মধ্যে দিয়ে অনেক ধরনের নতুন ডেভেলপমেন্ট গোটাটাকে হিসাবে নিয়ে চলতে হচ্ছে। ভারতবর্ষের কমিউনিস্টদের চলতে হচ্ছে, পৃথিবী জুড়ে সবাইকে চলতে হচ্ছে। আমি যদি এটাকে বদ্ধ জলাশয় হিসেবে ধরে নিই, তাহলে আমি টক্সিক হয়ে যাব এবং আমি গায়ের জোরে চাপাতে চাইব, আমার ফ্রাস্ট্রেশন বাড়বে, যে শুনছে না তার উপর তার সাথে আমার ঝগড়া বাড়বে। আর আমি যদি এই চশমাটাকে যথাযথভাবে ব্যবহার করে আমার সমাজটাকে অ্যানালাইজ করতে পারি এবং প্রতিদিন তার ভিত্তিতে লেনিনের বিখ্যাত কথা কংক্রিট অ্যানালিসিস অফ কংক্রিট সিচুয়েশন করতে পারি, তাহলে আমার মনে হয় না যে টক্সিক কথাটা কোথাও আশেপাশে বসানো হবে। ইউ আর আইদার উইথ আস অর এগেনস্ট আস, এটা যদি বাংলায় তর্জমা করি তাহলে হয় তুমি আমার পক্ষে, না হয় আমার বিপক্ষে। এটা এমন একটা স্পিচ অ্যাসাম্পশন যেটা লেনিন থেকে শুরু করে মুসোলিনি, জর্জ অরওয়েল থেকে শুরু করে জর্জ বুশ, প্রত্যেকে তাদের জীবনে কখনো না কখনো কোনো না কোনো লেখায় বা বক্তব্যে তুলে ধরেছেন। তা তোমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি জানতে চাইছি যে এই পলিটিক্যাল অ্যাসাম্পশনটা তোমার জীবনে কতটা মনে হয়, কতটা ঠিক বা বেঠিক, সে নয় আমার পক্ষে না আমার বিপক্ষে? দেখো, যে সমাজে একটা বাইনারি তো আছে, গরিব বড় লোকের বাইনারি। আমি অন্তত আমরা যে বাইনারিটা ভাবি তার কথা, যে বাইনারিতে বিশ্বাস করি, মানে যে বাইনারির প্রমাণ আছে বলে আমরা বিশ্বাস করি, সেই বাইনারির কথা আমি বলতে পারি তোমায়। খুব গোদা করে বললে আমি ওই কঠিন কথাগুলো শ্রেণী, ক্লাস, তার মানে প্রোডাকশন রিলেশনস, কার কি সম্পর্ক, এত কিছুর মধ্যে আমি যাচ্ছি না। খুব খালি চোখে ওই যে ছেলেটি বা মেয়েটি যে আমার কাছে বামপন্থা বুঝতে আসবে, সে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আমার কাছে আস্তে আস্তে ডান দিকে তাকাবে, বাঁয়ে তাকাবে, সে খুব সহজে একটা বাইনারি সমাজে দেখতে পাবে, কারো আছে কারো নেই। বাইনারিতে অসুবিধা না, প্রশ্নটা হচ্ছে যে বাইনারিটা বিজ্ঞানসম্মত কিনা। আইদার তুমি আমার পক্ষে অর তুমি ওর পক্ষে, এই যে পক্ষ আমি ঠিক করছি, পক্ষের প্রতি অ্যালার্জি হয়ে যাওয়াটা কোনো কাজের কথা না। পক্ষ আছেই তো, আরে ভারত পাকিস্তান ম্যাচে কি তুমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করো? পক্ষ তো আছে, থাকবেই। কথাটা হচ্ছে যে আমি যেগুলোকে পক্ষ বলে লোকেট করছি সেগুলোকে আমার পক্ষ হিসেবে ভাবার বাস্তবতা আছে কিনা। ভারতবর্ষে এই মুহূর্তে হিন্দু আর মুসলমান দুটো পক্ষ নয়। ভারতবর্ষে কোনোদিন এই দুটো পক্ষ একে অন্যের বিরুদ্ধে ছিল না। ভারতবর্ষে যদি পক্ষ ধরতে হয়, প্রগতিশীল বনাম যারা পিছিয়ে নিয়ে যেতে চাইছে, সেটা সব ধর্মে আছে,
সব ধর্মের লোক আছে অ্যাড বন্ধ করিয়ে দেওয়ার জন্যে, সব ধর্মের লোক আছে সিনেমা হলে গিয়ে মারপিট করার জন্যে, সব ধর্মের লোক আছে ঝামেলা পাকানোর জন্যে, দাঙ্গা করার জন্যে। আবার উল্টো দিকে সব ধর্মের লোক আছে যারা এগিয়ে নিয়ে যেতে চায় সমাজের চাকাটাকে। সুতরাং তুমি যে প্রশ্নটা আমাকে করলে, যে আমি যা বুঝলাম আর কি, যে এইভাবে বাইনারিতে ফেলে দিয়ে দেন অনেকে, সেটা কি সবটা ঠিক? সমাজ তো মাল্টিলেয়ার্ড, এতে কোনো অসুবিধা নেই। এবং এখন যত দিন যাচ্ছে আমরা বুঝতে পারছি, আমরা মার্কসিস্টরা বুঝতে পারছি যে এমনকি এক একটা শ্রেণী, তার মধ্যেও বিভিন্ন ইনার লেয়ার্স আছে, ডাইমেনশনস আছে। সল্টলেকে সেক্টর 5-এ যিনি কাজ করেন তিনিও শ্রমিক, এই বাড়িটা যিনি বানিয়েছেন তিনিও শ্রমিক। দুজনেই শ্রমিক, কিন্তু দুজনের তো সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থানে লেয়ার আছে। আমার কথা হচ্ছে যে অবশ্যই এই লেয়ার সমাজে আছে, এটা নিয়ে কারোর কোনো দ্বিমত থাকা, ডিবেট থাকা উচিত না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা যে অর্থে এনারা পোলারাইজেশনের কথা মানুষ বলছেন, যে অর্থে বামপন্থীরা পোলারাইজেশনের কথা বলেন, সেই অর্থে বোধহয় সেটাকে নাল অ্যান্ড ভয়েড বলে দেওয়া, সেটাকে ক্যান্সেল আউট করে দেওয়াটা বোধহয় ঠিক না। আসলে ওই জায়গাটা আমাকে দেখতে হবে যে পক্ষটা ঠিক কিনা, যে দুটো পক্ষে ভাগাভাগি হচ্ছে সেই দুটো পক্ষে ভাগাভাগি করার বাস্তবতা আছে কিনা। জর্জ বুশ বলেছিল, হয় তুমি আমাদের পক্ষে, নয় তুমি টেররিস্টদের পক্ষে, তাই তো? তো পৃথিবীর সব থেকে বড় টেররিস্ট দেশ তো আমেরিকা, সব থেকে বেশি যুদ্ধ করেছে, সব থেকে বেশি দেশের রাষ্ট্রপ্রধানদের খুন করার চেষ্টা করেছে। শুধুমাত্র ফিদেল কাস্ট্রোকে 638 বার খুন করার চেষ্টা করেছে সিআইএ। তাহলে ও বলতে পারে যে হয় তুমি আমাদের পক্ষে, নয় তুমি টেররিস্টদের পক্ষে? ওর বলা উচিত ছিল, হয় তুমি আমার মতো টেররিস্টের পক্ষে, নয় তুমি লাদেনের মতো টেররিস্টের পক্ষে। ওইটা সত্য ভাষণের কাছাকাছি ছিল। সুতরাং পক্ষে সমস্যা নেই, পক্ষর সংজ্ঞা, পক্ষর ফর্মুলেশন কী হচ্ছে সেইটা দেখাটা বেশি জরুরি। একজন নেতাকে কত ভালো অভিনেতা হতে হয়? আমাদের সবাইকে অভিনেতা হতে হয়, আমাদের প্রত্যেকের, আমার ধারণা। ইন্ডিভিজুয়াল জীবন, আমাদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পরিসর, সেখানে আমরা এক ধরনের ভূমিকা পালন করি। আমরা আমাদের পারিবারিক জীবনে, সম্পর্কের ক্ষেত্রে, বিভিন্ন রকম সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের ভূমিকা পালন করি, আমাদের একেবারে আউট অ্যান্ড আউট সোশ্যাল লাইফে। তো সুতরাং এটা রাজনৈতিক কর্মীর ক্ষেত্রে প্রশ্ন না, এটা সবাইকে। বিরাট কোহলিকেও দিনে, আমার ধারণা, ওকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ও বলবে যে আমার এই দিনে 20 ঘন্টা মানুষের সাথে হেসে হেসে কথা বলতে আমারও ভালো লাগে না। সবাইকেই, শাহরুখ খানও বলবে যে আমার এটা ভালো লাগে না। প্রত্যেকেরই, বা আমি জানি না কি বলবেন, আমি অ্যাজিউম করলাম যে আমার ধারণা প্রতিটি মানুষেরই তাকে নেতাদের ক্ষেত্রে ব্যাপারটাকে একটু বেশি, মানে শতকরার পরিমাণটা একটু বেশি বা একটু কম? না রে ভাই, আমার মনে হয় না। দেখো, সামাজিক জীবন রাজনৈতিক কর্মীদের অনেক বেশি পালন করতে হয়। রাজনৈতিক কর্মীকে, আমার ধারণা একজন রাজনৈতিক কর্মীকে একজন প্রফেসরের থেকে অনেক বেশি পাবলিক মিট করতে হয়, পাবলিক এমনি, এবং সেটাই আমাদের কাজ। তো সেটা করতে গিয়ে আমার ইন্ডিভিজুয়াল সেলফ, আমার ইন্ডিভিজুয়াল পরিসর, সেটা অনেকটা কমে আসে, সংকুচিত হয়ে আসে। আমি সমাজ জীবনের নিয়ম অনুযায়ী অ্যাক্ট করি। আমার সমাজ জীবনের নিয়ম, আমার মানুষের সাথে যে বেসিক কার্ডস নিয়ে কথা বলা, যেগুলো দায়িত্ব আমার সেগুলো করতে হবে। এটার মানে এই নয় যে তুমি একজন নেতাকে ভালো অভিনেতা বলে দাগিয়ে দেবে, এটার কোনো আমার মনে হয় না এটা। আর তুমি যদি এই অর্থে বলো যে নেতারা সৎ নয় কিন্তু তারা সাদা ধুতি পাঞ্জাবি পরে সততার ভূমিকায় অভিনয় করেন, আমি বলবো যে এটাও তোমার মাথায় রাখতে আমি অনুরোধ করব যে প্রতিটি রাজনৈতিক দলে, আমাদের বামপন্থীদের মধ্যে সব থেকে বেশি, কিন্তু আমার ধারণা প্রতিটি রাজনৈতিক দলে কিছু মানুষ আছেন যারা সৎভাবে বিশ্বাস করে তাদের রাজনীতিটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যান। রাজনীতির দুনিয়ায় সমস্যা আছে, দুর্নীতি আছে, গুন্ডামি আছে, মিথ্যা কথা আছে, এইসব তো আছেই। সেটা তুমি আমাকে বলো কোথায় নেই? তুমি আমাকে বুকে হাত রেখে বলতে পারো যে তোমার পরিবারে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি? ইন্ডিয়ান ক্রিকেট টিমে কোনো ঝামেলা হয় না? তোমার পাড়ার ক্লাবে ঝামেলা হয় না? এই যে মিডিয়ায় দেখছো দুটো নিউজ চ্যানেল একে অন্যের সাথে মারপিট করে যাচ্ছে, এই কালকে অবধি একসাথে মোদিজি করছিল, আজকে কে বেশি টিআরপি চুরি করেছে নিয়ে লাফালাফি করছে। তো সুতরাং এগুলো সব জায়গায়, এর জন্য রাজনৈতিক কর্মীদের আলাদা করে দাগানোর, উই অল আর হিউম্যান বিংস লাইক এনিওয়ান এলস, আলাদা করে খুব আনফেয়ার হয়ে যায় বলে আমার মনে হয়। ছাত্রনেতা ছাত্রদের জন্য ছাত্রদের সমস্যা সেটা অর্গানাইজের কাছে পৌঁছে দেওয়া, কিন্তু বিভিন্ন কলেজের যারা ছাত্রছাত্রী, মানে সাধারণ ছাত্রছাত্রী,
তাদের কাছে ছাত্রনেতা হচ্ছে গুন্ডা, ও তো গুন্ডা, মাতব্বরি করে বেড়ায়। ইউনিয়ন রুম বললে চোখ বন্ধ করে তুমি যদি ইউনিয়ন রুমের কথা বলো, কি মাথায় আসছে? ধোয়া ধোয়া, কালো কালো, কিছু একটা হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। এটা তো ধোয়াটে ব্যাপার, কিছু একটা হচ্ছে, না দূরে থাক। তাই এইরকম একটা ইমপ্রেশন কেন ছাত্রনেতা আর ইউনিয়নের প্রতি? এটা একটা সিরিয়াস প্রশ্ন তুমি বলেছো, এবং এটা আমি সবটা অস্বীকার করব না। এর 2-3টে কারণ খুব ফাঁকায় ধরলে আছে। তুমি হীরক রাজার দেশে দেখেছো নিশ্চয়, তোমার নিশ্চয় মনে আছে, ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। সুতরাং রাজনীতির সাথে বোঝাপড়া তৈরি করা আশপাশটা সম্পর্কে, সেটার সাথে তরুণ প্রজন্ম, ছাত্ররা বিশেষত যত কম যুক্ত হয় তত শাসকের লাভ। সব ছাত্র যদি সমান পলিটিসাইজড হয়ে যায়, তাহলে তো এক্ষুনি তারা গিয়ে কালীঘাটে গিয়ে ধরবে যে কী ব্যাপার, আপনার লোকেরা সব অনার্সে 70,000 টাকা করে খাচ্ছে কেন অ্যাডমিশনের সময়। সব ছাত্র যদি সমান পলিটিসাইজড হয়ে যায়, এক্ষুনি গিয়ে দিল্লিতে গিয়ে ধরবে, কই গোমূত্র খেলে তো ক্যান্সার সারল না। সুতরাং বা এটা তো একটা মানে আরো অনেক বড় বড় বিপদ আমাদের দেশে হয়ে যাচ্ছে, ভারতীয় রেল বেঁচে দিচ্ছে, গিয়ে ধরবে। সুতরাং শাসকের দিক থেকে অনেক সহজ ছাত্রদের মনে, তরুণ প্রজন্মের মনে রাজনীতি সম্পর্কে একটা অ্যাপাথি তৈরি করে রাখে। যদি তারা রাজনীতি সম্পর্কে একটা বিতরাগ থাকে, তাদের মনে অশ্রদ্ধা থাকে, নিষ্পৃহতা থাকে, এটাতে কিছুটা ন্যাচারালি গত 20-30 বছর ধরে আমাদের দেশেও যেভাবে, 20-30 কেন, আরও অনেক আগে থেকে গত 20-30 বছরে গতি পেয়েছে আরও, এই আইডিওলজি সিস্টেমেটিক্যালি পার্কুলেট করানো হয়েছে। দিনের পর দিন খবরের কাগজে লেখা হয়েছে যে ছাত্রদের রাজনীতি করা উচিত না। সুদীপ্ত গুপ্ত এসএফআই নেতা, তোমাদের মনে থাকবে, খুন হয়ে গেছে বছর 7 আগে। ছাত্রদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তার প্রতিবাদে মিছিলে গিয়ে সুদীপ্ত গুপ্ত খুন। আনন্দবাজার পত্রিকা তার কয়েকদিন পরে তাদের 4 পাতায় বড় খবর করেছিল, পোস্ট এডিট লিখেছিল। সেখানে এই প্রশ্নটা ওঠা উচিত ছিল যে ছাত্রদের গণতন্ত্র চাওয়ার দাবিটা তো অন্যায় নয়। আনন্দবাজার সেই প্রশ্ন না তুলে আনন্দবাজার বলল যে এই দেখেছো তো, ছেলেটা আহারে মরে গেল, ছাত্রদের রাজনীতি না করতে গেলেই ভালো হয়। আমি বলছি যে দিনের পর দিন সিনেমার মাধ্যমে, গানের মাধ্যমে, সিরিয়ালের মাধ্যমে, নাটকের মাধ্যমে তোমার আমার হাতে এই যে যন্ত্রটা, সেই যন্ত্রটার মাধ্যমে বারবার বোঝানো হয়েছে যে সবার জন্য সবাইকে ইনভলভ করে চলে এমন কিছুতে তুমি ঢুকো না। একলা ঘর তোমার শেষ, ওটাই বেশ, তোমার ওটাই অভ্যাস হওয়া উচিত, আমাকে আমার মতো থাকতে দাও, এইটাই তোমায় পার্কুলেট করানো হয়েছে। এই শূন্যতাটার সুযোগ নিয়ে আরাবুলরা রাজনীতিতে ঢুকেছে, মাতব্বর হয়েছে। ন্যাচারালি একটা সময় পরে আমাদের রাজ্যে গত 10 বছরে ভীষণভাবে হয়েছে। আমি বলতে পারি না যে এসএফআই এর সময় সব ঠিক হতো, এসএফআই যখন কলেজগুলোতে সব ক্ষমতায় ছিল, কিন্তু একটা স্ক্রিনিং থাকতো, কোথাও জানা কিছু গেলে ব্যবস্থা নেওয়া হতো, সেটাও পরের দিকে। গত 10 বছরে আমাদের রাজ্যের কলেজ ইউনিয়নগুলোতে যেভাবে প্যান্ডোরাস বক্স খুলে দেওয়া হয়েছে, কলেজ ইউনিয়নের ঘরে কুপ্রস্তাব দেওয়া হচ্ছে, ছাত্রীকে শ্লীলতাহানি করা হচ্ছে, টাকার খেলা হচ্ছে, মদের আসর বসছে, এইখানে রবীন্দ্রনাথ, এইখানে মমতা ব্যানার্জির ছবি পাশাপাশি টাঙিয়ে অর্ধনগ্ন নাচ চলছে, অ্যাডমিশনের সময় দুর্নীতি তো আছেই। গত 10 বছরে ইউনিয়নের ব্যাপারটা সম্পর্কে, ইউনিয়ন বা ছাত্র রাজনীতি সম্পর্কে ছাত্রদের আরও দূরত্ব, যাতে মানসিক দূরত্ব তৈরি হয়, সেটা দায়িত্ব নিয়ে তৃণমূল, টিএমসিপি তারা করেছে। আমি খালি বলতে পারি তোমায় যে কথাটা আগের প্রসঙ্গেও আমি বললাম, যে আমাদের কাছে যদি কোনোদিন ইউনিয়ন পরিচালনার ভার থাকে, আমরা এইভাবে দেখি যে আমরা ইউনিয়নকে ব্যবহার করে এমন কিছু কোনোদিন করব না যা ছাত্রদের কাছে ডেকে আনার পরিবর্তে দূরে ঠেলে দেয়। আমরা ইউনিয়নকে যূথবদ্ধতার বার্তা দিতে, সোশ্যাল ডিস্টেন্সিং নয়, সোশ্যাল সলিডারিটির বার্তা দিতে আমরা ইউনিয়নকে ব্যবহার করার কথা বলবো। এবং আমাদের যে বিকল্প ইউনিয়ন, তাতে করে নিশ্চিতভাবে আমরা ছাত্রদের রাজনীতি, সমাজ রিলেটেড টপিকগুলো, সেগুলোই আরও বেশি বেশি করে জড়িয়ে নেওয়ার কথা বলবো। এই যে ডিস্টেন্সটা, এটা খুব আনফর্চুনেট, তুমি বলেছো এটা আছে।
আমরা চাইবো এটা মিটিয়ে নিতে। আমরা সাধারণ ছাত্র সমাজের কাছে হাত বাড়াতে চাই এবং এসএফআই যে জায়গাগুলো ইউনিয়নে আছে, তুমি যাদবপুরে যাও, তুমি প্রেসিডেন্সিতে যাও, তুমি আরও অন্যান্য যে কিছু কলেজে এসএফআই আছে, তুমি সেই কলেজগুলো ছাত্রদের সাথে কথা বলে দেখবে, তারা কিন্তু ইউনিয়নের সাথে এই ডিস্টেন্সটা সবটা ফিল করে না। কারণ ইউনিয়ন প্রায় প্রতিটি কাজে ছাত্রদের জড়িয়ে নেওয়ার একটা অ্যাপ্রোচ নিয়ে চলে। এটা না করে যদি ছাত্রদের উপর গায়ের জোরে কিছু জিনিস চাপানোর জায়গা থেকে আমি ইউনিয়ন চালাই, যা হওয়ার তাই হয়েছে। দিস ইজ আনফর্চুনেট। এটা টিএমসিপিকে দিয়ে হবে না। এই রোগ সারাতে গেলে আমি ছাত্র বন্ধুদের অনুরোধ করব, প্রথম যেদিন সুযোগ পাবে সমস্ত কলেজে এসএফআই ক্যান্ডিডেটদের ইউনিয়নের দায়িত্বে নিয়ে আসার চেষ্টা করা। আমি কিন্তু দায়িত্ব বললাম, আমি কিন্তু ক্ষমতা শব্দটা বলিনি। আমরা ইউনিয়নের ক্ষমতায় বিশ্বাস করি না, ইউনিয়নের দায়িত্বে বিশ্বাস করি। ছাত্রদের তুমি হচ্ছে ডাকলে, ছাত্ররা রাজনীতিতে কেন আসবে বা কেন প্রতিবাদ করবে? করতে গেলে তো মার খাবে বা দাগিয়ে দেওয়া হবে। ধর একটা উদাহরণ দিচ্ছি, আমার একটা অত্যন্ত প্রিয় লাল রঙের গেঞ্জি আছে, আমি আজকে পরলাম না, নীল রঙের গেঞ্জি পরে পড়েছি। তাতেও তুমি বাঁচবে না, নীল সাদা পড়তে হতো তোমার, তুমি শুধু তো নীল পরবে। এই যে আমি লাল রঙের গেঞ্জিটা পরলাম না, লাল পরবো, আবার তোমার সামনে নির্ঘাত দাগিয়ে দেওয়া হবে। তো এই যে দাগিয়ে দেওয়ার ভয় বা মার খাওয়ার ভয়, তো এখন ছাত্ররা রাজনীতিতে কেন আসবে বা প্রতিবাদ কেন করবে? শুধু চাচা আপন প্রাণ বাঁচা, ছাত্ররাও তো সেই আপন প্রাণ বাঁচাবে, এটাই কি? তো আমি তো তোমার আগের প্রশ্নেই বললাম যে এর একটাই রাস্তা আছে, ভালো ছাত্রদের দায়িত্ববান সমাজ সম্পর্কে ভাবে, পাশের বেঞ্চের ছেলেটা বা মেয়েটা ক্লাস নোটস পাচ্ছে না, টিফিন আনতে পারছে না, পড়াশোনায় অসুবিধা হচ্ছে, বুঝতে পারছে না সিবিসিএস এর ফলে অনেক দূরে থাকে, অ্যাটেন্ডেন্স সবটা আসতে পারছে না ক্লাসে, এরকম অন্যদের কথা ভাবে যে ছাত্ররা, তারা যদি বেশি বেশি করে রাজনীতিতে যুক্ত হয়, আরাবুলদের, মদন মিত্রদের, দিলীপ ঘোষদের, চেলাচামুন্ডাদের রাজনীতিতে ঢোকাটা বন্ধ হয়ে যাবে। ওরা ইচ্ছে করে ওইটা চায়, ওরা এই ভয় দেখায়, ওরা এই ধমকটা দেয়, ওরা এই গুন্ডামিটা করে যাতে সমাজ বিরোধীদের মৌরসি পাট্টা ছাত্র রাজনীতিতে থাকে। ভালো ছেলেটি বা মেয়েটি সে যদি ইউনিয়নের মাথায় গিয়ে বসে, সে পরের বছর অ্যাডমিশনে দুর্নীতিটা করতে দেবে না। এর একটাই রেমেডি, একটা বড় অংশের ভালো ছেলে বা মেয়ে তারা যদি এসএফআই এর সাথে আসে, ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, খুশি হব আমরা। যদি অন্য কিছুও করতে চায়, তর্ক হবে, কে যেতে দেখা যাবে, কিন্তু অন্য রাজনীতিও যদি করতে চায়, এরা যদি একটা প্লাঞ্জ নিয়ে আসে, এই সাহসটুকু নিয়ে এটা ভাঙতে হবে। এই সাহসটুকু নিয়ে যদি এটা ভাঙতে পারে, তাহলে ন্যাচারালি যারা মারের ভয় দেখায়, যারা তোমাকে লাল গেঞ্জি পড়লে মার্ক করে ফেলবে বলে তোমার আশঙ্কা হচ্ছে, তারা রাজনীতির অঙ্গন থেকে আস্তে আস্তে সরে যাবে। দুনিয়ার সর্বত্র, ইতিহাসের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তনে মানুষকে এই ভূমিকাই পালন করতে হয়েছে, আরও শক্তিশালী কারোর সাথে লড়াই করে ধাক্কা মেরে এগোতে হয়েছে। এই যে এনআরসির বিরুদ্ধে দেশ জুড়ে যে ছেলেমেয়েরা নামলো, এই যে জেএনইউতে ঐশী, আরও যারা যারা আছে, ওরা সবাই লড়াই করে যাচ্ছে, ওদের সামনে তো একটা বিরাট শত্রু দিল্লি পুলিশ, জেএনইউ অ্যাডমিনিস্ট্রেশন, আসলে স্বরাষ্ট্র মন্ত্রক, দেশের সরকারের নরেন্দ্র মোদী, অমিত শাহ, সবার বিরুদ্ধে। ওরা যদি ভেবে ফেলে একবার যে কি দরকার আমার এত কিছুর মধ্যে গিয়ে, তাহলে কালকে ভারতবর্ষের সংবিধানটা পাল্টে যাবে, ভারতবর্ষের পতাকাটা শুধু গেরুয়া রঙের হয়ে যাবে। সুতরাং আমি তরুণ প্রজন্মের বন্ধুদের কাছে অনুরোধ করব যে এই ভয়টা আছে ঠিক, এটা আমরা বুঝি, কিন্তু এই ভয়টা আমাদের প্রত্যেককে একসাথে ভাঙতে হবে। আমার নেতৃত্বে, আমাদের নেতৃত্বেই সবটা হবে এরকম দাবি আমাদের নেই। যে কেউ যেভাবে হোক এই সমাজ বিরোধীদের, এই গুন্ডাদের, যে শাসক ছাত্রদের, তরুণ প্রজন্মকে জোর করে রাজনীতি থেকে দূরে রাখতে চায়, বুঝিয়ে বা ভয় দেখিয়ে, তাদেরকে ব্রেক করে, তাদেরকে পিছে ঠেলে দিয়ে এগিয়ে আসতে হবে। এটা তরুণ প্রজন্মকে আসতে হবে। এটা যদি আমরা আসতে পারি, আমরা আমাদের সমাজটাকে, আমরা আমাদের আশপাশটাকে, আমরা আমাদের দেশটাকে, আমরা আমাদের বাংলাকে আরও অনেক ভালো, আরও অনেক সুন্দর গড়ে তোলার দিকে একটা বড় রাস্তায় এগিয়ে যেতে পারবো। তুমি তো ইতিহাসের ছাত্র, 2018-তে পেপারটা বেরিয়েছিল, তুমি নেটের জন্য বসেছিলে এবং তার জন্য রীতিমতো পড়াশোনা করেছিলে। খুব খারাপ রেজাল্ট করেছে। আর্টিকেলটা ছিল এবং দেখে খুব ভালোও লাগলো যে দৈনিক পত্রিকায় এভাবে একটা আর্টিকেল দেওয়া হচ্ছে যেখানে ছাত্রনেতাদের পড়াশোনাটাকে এগিয়ে দেওয়া হচ্ছে অন্য কিছুকে বাদ দিয়ে।
তো আমার প্রশ্নটা হচ্ছে এই যে ইতিহাস নিয়ে পড়াশোনা তুমি করছো, এত বড় একটা জিনিস, তার সাথে রাজনীতি, অনেকেই যারা ক্রিম স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হয়, তারা মনে করে দুটোকে একসাথে ব্যালেন্স করা যাবে না বা সম্ভব নয়। পড়াশোনা আর রাজনীতি একসাথে যে কোনো একটাকে তোমাকে আলটিমেটলি স্যাক্রিফাইস করতেই হবে। তুমি তাদের উদ্দেশ্যে কী বলবে? না দেখো ভাই, একটাকে স্যাক্রিফাইস করতে হবে মানে জীবনে কি করবে সেটা তো আলটিমেটলি তোমায় ঠিক করতে হবে। জীবনে একসাথে চারটে কাজ তো করে না সাধারণত মানুষ, সাধারণত প্রিন্সিপাল কাজ বলতে একটা কাজই বেছে নেয়, একটা বা দুটো বটে পারে। কিন্তু আমি খালি এইটুকু বলতে পারি যে পড়াশোনার সাথে রাজনীতির কোনো বিরোধ নেই। আমি শুরুতেও তোমায় যে কথাটা বললাম যে বরং রাজনীতিটা ভালো করে করা যায় যদি পড়াশোনাটা ভালো করে হয়। অ্যাট দ্য সেম টাইম আমি যে সাবজেক্ট পড়েছি, এই ধরনের বেশ কিছু সাবজেক্ট আছে ইতিহাসের মতো, সেই সাবজেক্টগুলো সম্পর্কে বোঝাপড়া তৈরি হওয়াটা সহজ হয় যদি আমি রাজনীতির মতো বা সামাজিক কাজে কর্মের সাথে কিছুটা যুক্ত থাকি। আমি যদি একা চিলেকোঠার ঘরে বসে থাকি, সবটা বসে সমাজটা না বুঝে আমি সোশিওলজি রাট্টা মেরে আমি পরীক্ষা দিচ্ছি, তাহলে ওটাই হয়, কিন্তু তাতে আত্মস্থ করা হয় না। আমি খালি এইটুকু বলতে পারি যে পড়াশোনার সাথে রাজনীতির বিরাট বিরোধ নেই, বরং এই দুটো একে অন্যের পরিপূরক। এটাই বোঝানো হয় আমাদের। ওই যে আমি বললাম যে হয় মারধর করে তোমাকে রাজনীতি থেকে দূরে রাখবে, নয়তো তোমাকে বুঝিয়ে রাজনীতি থেকে দূরে রাখবে। মা বাবাদেরকেও এটা বোঝানো হয় যে ছেলেকে বা মেয়েকে বেশি রাজনীতির মধ্যে ঢুকতে দেবেন না, কেরিয়ার গোল্লায় যাবে। ওরকম ভাবার কোনো কারণ নেই। পড়াশোনা আর রাজনীতি অবশ্যই ব্যালেন্স করা যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো, আমার ক্ষেত্রে আমি খুব ভাগ্যবান, আমার যারা শিক্ষক ছিলেন তারা অনেকে আমার রাজনৈতিক মতের সাথে একমত হতেন না, কিন্তু তারা আমাকে প্রশ্রয় দিতেন। তারা জানতেন যে এই ছেলেটা এইসব বোনের মোষ তাড়িয়ে বেড়ায়, ঠিক আছে, ওকে আমরা ওর অ্যাটেন্ডেন্সটা আমরা হয় দেখে নেব। কিন্তু তারা আমায় ডেকে বলেছিলেন যে প্রোভাইডেড তোমাকে কিন্তু তোমার লেখাপড়াটা ভালো করে করতে হবে, তুমি দুদিন ক্লাস কম করলেও আমরা তোমাকে একটু কম বকবো। আমি কিছু এই ধরনের সাহায্য পেয়েছি বটেই, সেটা সবাই পায়, কিন্তু ইন দি এন্ড আমার মনে হয় না যে পড়াশোনার সাথে রাজনীতির কোথাও কোনো বিরোধ আছে বলে। আমার এখান থেকে আমি আসবো যে ধরো আমি শেষ দিকে চলে এসেছি সেগমেন্টের, যে তোমার সাবজেক্ট ইতিহাস, তা আমরা যদি রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার যে স্বৈরাচারী বামপন্থার ইতিহাসের কথা ঘাঁটি, সেখান থেকে শিক্ষা নিই, তাহলে আমরা কেন ভারতের কেন্দ্রে একটা বাম সরকার চাইব? চীন, রাশিয়া বা উত্তর কোরিয়ার যে কথা তুমি বললে, প্রথমত স্বৈরাচারী বামতন্ত্রের ইতিহাস এটা নয়। চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কিউবা, তার ইতিহাস আসলে কি সেদিকে তাকালে, সেটা বুঝতে গেলে আমি অনেক কথায় যাব না, অনেক কথা আমায় যেতে হবে। তাহলে এই করোনার সময় শেষ 6টা মাস তুমি পৃথিবীর দিকে তাকিয়ে, যে ভিয়েতনামে আমেরিকা একসময় বোমা ফেলে ধ্বংস করে দিতে চেয়েছিল যে দেশটাকে, সেই সোশ্যালিস্ট ভিয়েতনাম আজকে তার 1000 না 1500 জন মাত্র আক্রান্ত, মৃতের সংখ্যা 0। তারা আজকে পিপিই কিট, টেস্টিং কিট প্লেনে করে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে পাঠাচ্ছে। এটাই সমাজতন্ত্রের বিজয়। স্বৈরাচারী বামতন্ত্রের ইতিহাস এটা নয়। স্বৈরাচারী বামতন্ত্রের কথা যারা বলে তারা আসলে ইতিহাসকে অস্বীকার করতে চায়। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো ডেভেলপমেন্ট ইতিহাসের, যা 20 শতকের সমাজতন্ত্র পৃথিবীকে দিয়েছে, মানুষের ভোটের অধিকার, রুটি রুজির অধিকার, অজস্র অজস্র কথা আমি বলতে পারি, সেই গোটাটাকে অস্বীকার করতে চায়। সোভিয়েত ইউনিয়ন যখন পড়ে গেল তখন এই কথা কিছুটা উঠল। বামপন্থীরা, ভারতবর্ষের বামপন্থীরা ছিল প্রথম বামপন্থী যারা সোভিয়েত ইউনিয়ন পড়ে যাওয়ার পরে সেটা থেকে শিক্ষা আমরা কি নিতে পারি তার রিয়াকশন হিসেবে ডকুমেন্ট প্রকাশ করেছিল। প্রথম করেছিল ভারতবর্ষের সিপিআইএম দল, পৃথিবীর সমস্ত কমিউনিস্ট দলের মধ্যে। সেখানে সিপিআইএম খুব ক্যাটেগরিক্যালি লিখেছিল যে গণতন্ত্রের এক্সারসাইজ করার ক্ষেত্রে কোথাও কিছু ভুল ত্রুটি হয়েছে। তুমি যে কথা আমাকে এক কথায় বললে, পার্টির সাথে মানুষের সম্পর্ক, পার্টি মানুষের সাথে মিলেমিশে থাকবে, পার্টি মানুষের উপরে হয়ে যাবে না, পার্টি মানুষের বস হয়ে গেলে মুশকিল। ওই যে আমি বললাম বস আর লিডারের মধ্যে তফাৎ।
এই কথাগুলো কমিউনিস্টদের মধ্যে, বামপন্থীদের মধ্যে গত 30 বছর ধরে টাইম অ্যান্ড এগেইন আলোচিত হয়েছে, বারবার আলোচিত হয়েছে। এটা নিয়ে কোথাও, আচ্ছা তুমি আমাকে বলো তো, ভারতবর্ষে এখন যেটা আছে সেটা স্বৈরতন্ত্রের থেকে কম কিছু? এ নির্বাচন করছে, নির্বাচনের থাকা না থাকার কি তফাৎ আছে? মিডিয়াকে দিয়ে টাকা, নির্বাচিত হয়ে সরকার কংগ্রেসের হচ্ছে, ও দুদিন পরে টাকার থলি নিয়ে গিয়ে এমএলএ কেনাবেচা করে সরকার বিজেপির করিয়ে নিচ্ছে। এটা কি গণতন্ত্রের প্রতি সম্মান থাকছে? চীনে এরকম হয়? রাশিয়া এরকম হতো? এই বিকৃত গণতন্ত্র, এটার দিকে তাকাবো না? আমরা ভারতবর্ষে কমিউনিস্টরা, বামপন্থীরা ভারতবর্ষের মাটিতে যে বামপন্থী সরকারের কথা বলি, সেই সরকার স্বৈরতন্ত্র তো বটেই, গণতন্ত্রেরও বিকৃত ফর্মগুলোকে সবকটাকে বাইপাস করে একেবারে মানুষকে ইনভলভ করে যে গণতন্ত্র আক্ষরিক অর্থে, সেই গণতন্ত্রের কথা বলে। এবং এই গণতন্ত্রের এক্সারসাইজিং, এই গণতন্ত্রের উদাহরণ কিউবায় হয়েছে, পাওয়া গেছে, রাশিয়ায় পাওয়া গেছে। তুমি আমাকে বলো না, একটা দেশ 72 বছর টিকে রইল। হিটলার যখন রাশিয়াকে আক্রমণ করেছিল, আমি ইতিহাসের ছাত্র, আমি আবার এইসব কিছু হিটলার যখন রাশিয়াকে আক্রমণ করেছিল, হিটলারের বাহিনী ছিল পৃথিবীর সেরা বাহিনী, সবচেয়ে শক্তিশালী বাহিনী। স্ট্যালিন সেই সময় যদি রাশিয়ার মানুষকে হিটলারের বিরুদ্ধে জড়িয়ে না নিতে পারতেন, বা আরও সহজ এক্সাম্পল কিউবা বা ভিয়েতনাম, ছোট্ট ছোট্ট দেশ, উল্টো দিকে মহাপরাক্রমশালী আমেরিকা রোজ আক্রমণ করে যাচ্ছে, সে দেশের মানুষের যদি ওই আক্রমণটাকে রুখে দেওয়ার, নিজের দেশের বামপন্থী শাসনের প্রতি আস্থা, মর্যাদা না থাকে, মানুষ যদি জড়িয়ে না পড়ে এই যুদ্ধে, তাহলে হিটলারকে হারানো সম্ভব হতো? তাহলে আমেরিকাকে এখনো পর্যন্ত ভিয়েতনামে বা কিউবায় রুখে দেওয়া সম্ভব হচ্ছে? নিশ্চিতভাবে। খুব সহজ করে ভাবো, আমি গণতান্ত্রিক ব্যবস্থার যা স্তরবিন্যাস, যেভাবে ভোটিং সিস্টেম ওদের ইত্যাদি, ওদের আমি অত কিছুর মধ্যে যাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে যে মানুষের অংশগ্রহণটা আসল কথা। আমি নামে পার্লামেন্ট, নামে গণতন্ত্র রেখে দিতে পারি, মানুষের অংশগ্রহণকে মাইনাস করে। অমিত শাহ আর মোদি আর মুকেশ আম্বানি আর আদানি মিলে, 4 জন মিলে মিটিং করে দেশ চালিয়ে নিচ্ছে, সামনে এমনি ধরে রাখছে যে ওই তো ভোট টোট আছে, তার মধ্যে ইভিএম ট্যাম্পারিংও হতে পারে, টাকা খাইয়ে সাংবাদিকদের ম্যানেজ করা যেতে পারে, ভোটার ম্যানেজ করা যেতে পারে। তাতেও করে যদি বাই চান্স না হয়, আলটিমেটলি ভোটের পরে এমএলএ কিনে ফেলবো। এইটা তুমি বেশি প্রেফার করবে, নাকি এমন একটা সিস্টেম যেটারও কি ডেভেলপমেন্ট হতে পারে না পারে? আমাদের দেশের পরিস্থিতি কি, আমাদের দেশের পার্লামেন্টারি স্ট্রাকচারকে তো আমরা মানি, আমরা তো এই কারণেই এই দেশের কমিউনিস্টরা ইলেকটোরাল সিস্টেমে অংশগ্রহণ করে, সম্মান করি এই দেশের পার্লামেন্টারি স্ট্রাকচারকে। এটা মনে করি যে এই দেশের মানুষের ব্যাপক আবেগ আছে পার্লামেন্টারি স্ট্রাকচারের প্রতি। সুতরাং গণতন্ত্রের প্রতি থ্রেট এটা বামপন্থীদের দিক থেকে আসে না, এটা আসে শাসকের দিক থেকে, ডানপন্থীদের দিক থেকে। যেরকম এখন ভারতবর্ষে হচ্ছে, যেরকম পশ্চিমবঙ্গে হয়েছিল, একজন অধ্যাপক কার্টুন পাঠিয়েছেন বলে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, একজন চাষা সে মঞ্চের বাইরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল সারের দাম বাড়ছে কেন, তাকে মাওবাদী বলে অ্যারেস্ট করিয়ে দেওয়া হয়েছিল। গণতন্ত্র সম্পর্কে তুমি যদি সত্যি চিন্তিত হও, তাহলে মোদি মমতা কীভাবে ওই গণতন্ত্রকে ধ্বংস করছে সেটার দিক কথা ভেবে চিন্তিত হও। আমরা গণতন্ত্রকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবো না, আমরা গণতন্ত্রের এক্সারসাইজেশন করব। আমাদের ফার্স্ট সেগমেন্টটা এখানে শেষ হলো। আমাদের এই পর্ব আপনাদের কেমন লাগলো আপনারা জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমাদের এই ভিডিওকে যদি আপনারা সাপোর্ট করতে চান এবং চান যে এরকম আরও ভিডিও, আরও অন্যান্য মানুষজনদের সাথে আরও ভিডিও আপনাদের কাছে আমরা নিয়ে আসি, তাহলে আপনারা ন্যূনতম 10 টাকা দিয়ে আমাদেরকে এবং আমাদের এই ভিডিওটাকে সাপোর্ট করতে পারেন। ফোনপের ডিটেলস এবং ব্যাংকের ডিটেলস আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবং আমার সাথে যদি আপনাদের যোগাযোগ করতে হয়, তাহলে আমার পার্সোনাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিঙ্ক নিচে দেওয়া রইল। তাহলে আর এত দেরি করে কী লাভ, যান চট করে একবার ডু মেরে আসুন ওখান থেকে। আজকের জন্য এইটুকুই, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভাবনায় থাকুন, ভাবতে থাকুন।